হে গাইস, তো এখন আমরা কথা বলবো পাল্প ফিকশন জিনিসটা কি এবং বাদামি হায়নার কবলেতে দেখছেন পাল্প ফিকশনের যে প্রভাবটা আছে সেটা নিয়ে। মানে আপনাদের অনেকজনেরই কোয়েরি আছে যে অ্যাকচুয়ালি পাল্প ফিকশন লিটারারিভাবে কী জিনিস আর সেটা যে সিনেমার যে ইন্সপিরেশন সেটা লিটারারির থেকে কতটা আলাদা। তো একটু হিস্ট্রি নিয়ে কথা বলবো এবং সেখান থেকে ইন্সপিরেশনের কথা বলবো এবং সেখান থেকে বাদামি হায়নার কবলেতে তার টাচটাকে নিয়ে কথা বলবো। তো হাই আমি ধ্রুব, ওয়েলকাম টু দ্য রিভিউজ, লেটস স্টার্ট। তো প্রথমে যদি বলি এই পাল্প ফিকশন বোঝার আগে পাল্প ফিকশনের অর্থটা আমি বলে দিচ্ছি। এই পাল্প মানে কি? পাল্প মানে যদি রিসেন্ট টাইমের আপনি মিনিং ধরেন, দুটো মিনিং দেখায়। একটা তো হচ্ছে স্টেমের ভেতর যেটা থাকে, যে টিস্যুগুলো থাকে সেটাকে পাল্প বলা হয়। আরেকটা মানে হচ্ছে যে কোনো পপুলার রাইটিং যেটাকে কিছু ইন্টেলেকচুয়ালরা মনে করে যে সেটার সাবস্টেন্স ভেতরে কিছু নেই, সেটাকেও কিন্তু পাল্প বলা হয়। এবার পাল্প নামকরণটা বা এর এন্টেমোলজি মানে কোথা থেকে শব্দটা আসছে সেই অনুযায়ী আমাদেরকে পিছিয়ে যেতে হবে। তো যদি প্রথমেই বলি তাহলে আমাদেরকে আমেরিকান লিটারেচার বুঝতে হবে যে আমেরিকান লিটারেচারে ভাবুন 18-19 সেঞ্চুরির সময় ওখানেতে দু ধরনের লিটারেচার তৈরি হচ্ছে। একটা লিটারেচার তৈরি হচ্ছে এলিটদের জন্য, যেখানেতে এই রিয়েল লাইফ ঘটনার ওপর, রিয়ালিজমের ওপর প্রচুর ভালো ভালো লেখা বেরোচ্ছে এবং সেখানেতে যারা শিক্ষিত দর্শক সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং তার সাথে আরেক ধরনের লেখা বেরোচ্ছে যেটাকে বলা হয় ডাইম লিটারেচার বা ডাইম নভেল। তো সেটা কি করছে, সেটা এই রিয়ালিজম থেকে দূরে গিয়ে ফিকশনের ওপর পুরোপুরি কাজকর্ম করছে। এবং এই ফিকশনের কী কী জনরা থাকছে, এখানে সাইফাই থাকছে, এখানেতে হরর মানে জিনিসপত্র নিয়ে রচনা হচ্ছে, এখানেতে রোম্যান্স নিয়ে রচনা হচ্ছে, এখানেতে একটু সেক্সুয়াল জিনিসপত্র ঢোকানো হচ্ছে, এখানেতে ফ্যান্টাসি নিয়ে রচনা হচ্ছে, এখানে ডিটেকটিভ নিয়ে রচনা হচ্ছে। তাহলে এই ডাইম নভেল এই একটা আমব্রেলা টার্ম, এর আন্ডারে কিন্তু অনেক কিছু আসছে। এবং এই জিনিসটা একটা নভেল একটু চিপ কোয়ালিটির পাতা দিয়ে তৈরি হয় এবং ওয়ার্কিং ক্লাস যারা তারা কিন্তু এটাকে পড়তে পছন্দ করে, কারণ তাদেরও এখনও অতটা শিক্ষিত হয়নি যে তারা এই এলিটদের যে নভেলগুলো আছে মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে জিনিসগুলোর সাথে কানেক্ট করবে। কারণ হচ্ছে যে তারা খেটে খুঁটে বাড়ি আসে, তাদের জন্য কিন্তু এই নভেলগুলো সেই সুস্বাদু নয় যতটা তারা আপার ক্লাসের লোকজনরা পড়াশুনো করে একটু প্রিভিলেজ থেকে যেভাবে এনজয় করে। এই কারণেই আমেরিকান লিটারেচারে তখন দুটো ভাগ হয়ে গেছে, একটা এলিটিস্ট নভেল মানে এলিটিস্ট লিটারেচার, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস লিটারেচার। এবার ওয়ার্কিং ক্লাস লিটারেচারে প্রথমে কি এলো, ডাইম নভেল এলো। এটা একটা আমব্রেলা টার্ম, তার আন্ডারে নানা রকম ধরনের লেখা চলছে এবং একটা নভেলে একটাই গল্প থাকছে। যেই নভেলগুলো যেগুলো নর্মাল সাইজ হয় আমরা এখন পড়ি, তার থেকে কিন্তু জিনিসটা অনেকটা ছোট এবং মেনলি এটা ডিল করে ফিকশনের সাথে। এইটা আস্তে আস্তে ইভলভ হচ্ছে কিসে, 1896 থেকে 1950-এর সময় কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাল্প ফিকশন বা পাল্প ম্যাগাজিন। এবং এই পাল্পের কিন্তু প্রথম মানে ছিল এই পাল্প ম্যাগাজিনের কথায়। এবার এই পাল্প ম্যাগাজিন কি, খুব মানে এই উড পাল্প যেটা হয়, উডের ভেতর যে পাল্পটা হয়, এইরকম কমা উড পাল্প দিয়ে যে তৈরি হয় পাতাগুলো, সেই পাতার তৈরি ম্যাগাজিন, পাতলা পাতলা ম্যাগাজিন। সেখানেতে প্রচুর মানে শর্ট স্টোরি আছে যেগুলো এই ডাইম নভেলের মতোই, মানে ডাইম নভেল যেই এরিয়াগুলো টাচ করে সেইগুলোই, যেখানেতে রোম্যান্স আছে, ফ্যান্টাসি আছে, ডিটেকটিভ নভেল আছে, সায়েন্স ফিকশন আছে, কিন্তু ছোটো ছোটো স্টোরি বা নভেলের এক্সট্র্যাক্ট আছে। এইগুলো কিন্তু হঠাৎ চালু হয় 1896 সালে। এবার এইখান থেকে যেটা চালু হতে লাগলো ডাইম নভেল, সেখানে তো একটা নভেল আছে, সেটার মার্কেট আস্তে আস্তে নষ্ট হতে থাকলো। এবং এই পাল্প ফিকশনের বাজার বা পাল্প ম্যাগাজিনের বাজার, মানে এই রিসেন্ট টাইমে এখন আমরা যে ডিফারেন্ট ম্যাগাজিনগুলো পড়ি সেটা কিন্তু কৃতিত্ব যেতে মানে একবারে যাচ্ছে ওই পাল্প ম্যাগাজিনের কাছে। এবং এই পাল্প ম্যাগাজিনের বাজার কিন্তু আস্তে 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 বৃদ্ধি হতে থাকলো এবং সেখান থেকে নানা ধরনের নানা রকম লেখা বেরোতে থাকলো এবং ওয়ার্কিং ক্লাস ওটাকে পুরোপুরি মানে জড়িয়ে ধরলো, যে এত সুন্দর মানে তাদের পছন্দ হতে থাকলো। সেটা ওদের মেন বিনোদনের কারণও, কারণ তখনকার দিনে তো মোবাইল ছিল না। দেখুন রোমানদের টাইমেতে গ্ল্যাডিয়েটারদের মারপিট করিয়ে ওইসব দেখানো যেত। তারপর আস্তে আস্তে মানুষ লিটারেচারের দিকে গেল বা ডিভোশন রিলিজিয়াস দিকে গেল বা সেক্সুয়াল ইন্টারকোর্সের দিকে গেল, যে ডিফারেন্ট ওয়েতে প্লিজার খোঁজার জন্য। এবং পাল্প নভেল কিন্তু ওই টাইমে হয়ে উঠলো সবথেকে বেশি বিনোদনের একটা জায়গা। তো ফার্স্ট পাল্প ম্যাগাজিন যেটা 1896 বেরোয়, সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক মুনসের রিভ্যাম্প আর্গোসি। এটা 1896 কিন্তু প্রথম পাল্প ম্যাগাজিন। এরপর থেকে 1950 অব্দি কিন্তু পাল্প ম্যাগাজিন কনস্ট্যান্টলি বেরোতে থাকে এবং সেখান থেকে ডিফারেন্ট জনরার সিচুয়েস ডিফারেন্ট গল্প দর্শকরা পড়তে থাকে। এবার লিটারারি ওয়ার্ক দেখে পরে আমাদের জানা যায় প্রথম যারা এডিটিস্ট বলেছিল যে এইসব কাজের কোনো মানে নেই, এগুলো জাস্ট বিনোদনের জন্য তৈরি, এবং অ্যাকচুয়ালি এটা বিনোদনের জন্যই তৈরি এবং সেখান থেকে একটা অ্যাড্রিনালিন রাশ হবে আপনার মধ্যে, সেই কারণেই লেখা। কিন্তু ফিউচারে যখন আমরা এখন মানে পাস্টে রেট্রোস্পেক্টে দেখি, সেগুলো কিন্তু কয়েকটা জনরার জন্ম দিয়েছে, যেমন ডিটেকটিভ জনরা। আমেরিকান লিটারেচারে কখনো ডিটেকটিভ জনরা আসতো না, ডিটেকটিভ তৈরি হতো না যদি না পাল্প ফিকশনে সেই ধরনের লেখা আসতো। কখনোই হরর বা বলতে পারেন যে লাভক্রাফটিয়ান হরর কখনোই আসতো না যদি না লাভক্রাফট ওই ধরনের গল্প পাল্প ফিকশনের নামে লিখতো।
এবং ফিকশন জিনিসটাকে লোকে পছন্দ করতো না, ফ্যান্টাসি আসতো না, কারণ ফ্যান্টাসি গল্পগুলো তো তখন ধরা হতো যে পুরোপুরি পাল্প ফিকশনের মধ্যে পড়ছে, তো তখন ফ্যান্টাসি জনরা আসতো না। আপনারা কখনো হ্যারি পটার পেতেন না, আপনারা কখনো লর্ড অফ দ্য রিংস পেতেন না, আপনারা কখনো এই যে নতুন আমরা মানে মার্ভেল কমিক্স পড়েন বা ডিসি কমিক্স পড়েন, এই সব কিছুর কোনো কিছুরই জন্ম হতো না যদি না পাল্প ফিকশন প্রথমে এক্সিস্টই মানে যদি না করতো। তো পরে এসে বুঝতে পারি যে কত কৃতিত্ব ছিল ডিফারেন্ট মানে সায়েন্স ফিকশন জনরাটা আবিষ্কার হতো না যদি না পাল্প ফিকশন বা পাল্প ম্যাগাজিন বেরোতো। এবার এইটা তো গেল লিটারারি পর্যায়ে, যে অ্যাকচুয়ালি পাল্প মানে ফিকশন লিটারারিতে কি মানে এমন জিনিস যা সস্তায় বিনোদন দেয়, এবং যেহেতু মানে কমা উড পাল্প থেকে ওটা মানে পাতাগুলো তৈরি হতো এবং পাতাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, সেই কারণেতেই ওই পাল্প ম্যাগাজিনগুলোকে সস্তার জিনিস বলা হতো, মানে অ্যাকচুয়ালি সস্তার জিনিস, এবং গল্পগুলো তার মধ্যে প্রথম দিকে সস্তারই, যেটা আমাদের বটতলার গল্প বলি বা চটি গল্প বলি, সেই ধরনের বিনোদন কিন্তু প্রথম দিক থেকে থাকতো, এবং তারপর কিন্তু তার মধ্যেও অনেক কিছু মানে ক্যারেক্টার আর্ক এসছে, তার মধ্যে হিরোর জার্নি এসছে। ইভেন আপনি বিশ্বাস করবেন না, স্টিফেন কিং আমাদের খুবই একটা ফেভারিট রাইটার, এবং এখন তো মানে পুরো পৃথিবী জুড়ে তাকে সবাই চেনে। প্রথম দিকে তার যে লেখাগুলো, তখন কিন্তু যে এলিট রাইটাররা ছিল বা এলিট কমিউনিটি ছিল, স্টিফেন কিংকে একটা জাস্ট পাল্প রাইটার ভাবতো, যে যার লেখার মধ্যে কিন্তু কোনো ভ্যালু নেই। লাভক্রাফট, এইচপি লাভক্রাফট যে হরারের একটা অন্য জনরা সৃষ্টি করেছে, যার সিনেমা নিয়ে এখন জর্ডান পেন নানারকম সিনেমা বানাচ্ছে, নোপ বানাচ্ছে, আস বানাচ্ছে বা গেট আউট বানাচ্ছে, সেই ধরনের কিন্তু লাভক্রাফটিয়ান হরার কিন্তু কখনোই পেতেন না যদি না পাল্প মানে ফিকশন তৈরি হতো বা সেই জনরাটা নিয়ে মানে লোকে লেখালেখি করতো। তো প্রথম দিকে কিন্তু প্রচুর রাইটারকে এরকম একটা ব্যাকলাশ সহ্য করতে হয়েছে যারা এই ধরনের লিখতো, এবং পরে গিয়ে আমরা তাদেরকে আবার কদর করেছি। ইভেন হ্যারি পটার বলুন বা লর্ড অফ দ্য রিংস বলুন বা গেম অফ থ্রোনসের জন্য দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার বলুন, সেগুলো তো অ্যাকচুয়ালি পাল্প রাইটিং। কিন্তু পাল্পের মধ্যে যখনই আপনি ডেপথ ঢোকাচ্ছেন, যখনই তার ক্যারেক্টারের একটা ডেভেলপমেন্ট লিখছেন, তার পাস্ট লিখছেন, সেখানে পলিটিক্স লিখছেন, সেটা কিন্তু কি এলিটিস্ট নভেল হয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি রাইটিংটা স্টাইলটা তো পাল্পের মধ্যেই, সেখানে তো ফিকশন নিয়ে ডিল করা হচ্ছে। সেইখানেতে যখন রিয়ালিজমটা ঢুকলো, তখন কিন্তু পাল্প ফিকশন ম্যাচিওর করলো অ্যাজ এ লিটারেচার। এইবার সিনেমা থেকে কিন্তু এই লিটারেচারের পোর্শনটা আলাদা। সিনেমাতে পাল্প ফিকশন বা পাল্প জনরাটা কখন ফেমাস হলো, দেখুন এই পাল্পের ট্রোপগুলো সিনেমাতে নানারকমভাবে ইউজ হয়ে থেকেছে, কিন্তু পাল্প জনরা বা পাল্প ফিকশন জনরা এটা একটা ডিফারেন্ট থিং। এটা 1994 যখন ট্যারেন্টিনো নামক একটি ব্যক্তি, সে নিজে একটা সিনেমা তৈরি করলো, এবং সে পোস্ট মডার্নিজম বা পোস্ট মডার্ন সিনেমার সব রীতিনীতিগুলোকে ভেঙে একটা নতুন স্ট্রাকচারে সিনেমা বানালো। তখন কিন্তু মানে প্রথম দিকে তাকে ক্রিটিসিজম সহ্য করতে হলো। সে যখন ওই সিনেমাটা পাল্প ফিকশন সিনেমাটা পাম ডিওর পেলো, যেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড দেয় যে কোনো সিনেমাকে, তখন লোকজন বুঝতে পারলো যে এই সিনেমাটার মধ্যে প্রচুর কিছু আছে। ট্যারেন্টিনো যখন এই মানে ব্যক্তিটা এই ধরনের মানে পাল্প ফিকশন বানালো, সে কিন্তু মানে সিনেমার সব রীতিনীতি চেঞ্জ করলো। কেমন? যেমন স্ট্যানলি কিউব্রিক করেছিল যখন সে 2001 আ স্পেস ওডিসি বানাচ্ছে, বা স্করসেসি মেন স্ট্রিট বানাচ্ছে, বা স্পিলবার্গ যখন জুরাসিক পার্ক বানাচ্ছে, তখন কিন্তু সিনেমার সব স্ট্রাকচার বা যে নিয়মকানুনগুলো সব চেঞ্জ হতে থাকছে। তো সেরকমই কিন্তু পাল্প ফিকশন নিজের ধরনের একটা সিনেমা, এবং সে কিন্তু একটা নতুন ওয়েভ তৈরি করলো সিনেমা বানানোর। এবার দেখুন, ট্যারেন্টিনোকে বলা হয় সিনেমাটিক ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াকের অর্থ হচ্ছে যে চুরি করে, মানে তার যে দরকার চুরি করার জন্য তা না, সে স্বভাবে চুরি করে। এবার এটা ভালো অর্থই বলা হয়, ক্রিটিক্সরা তাকে ভালো অর্থই বলে। সিনেমাটিক ক্লেপ্টোম্যানিয়াক মানে সে পুরো পৃথিবী জুড়ে প্রচুর সিনেমা দেখেছে এবং সব ইনফ্লুয়েন্স তার প্রত্যেকটা সিনেমায় দেখা যায়। সে প্রথম ইস্টার এগ দেওয়া শুরু করে, সে প্রথম হোমাজেস দেওয়া শুরু করে, সে তার ক্যারেক্টারের নামগুলো সেই মানে যারা প্লে করছে তাদের আগের বই থেকে তোলে, সেখানকার ডায়ালগ তোলে, পুরোনো দিনে মিউজিকগুলোকে ইনকর্পোরেট করে, ডিফারেন্ট থিম ইনকর্পোরেট করে, এবং পাল্পের যে এক্সাজারেটেড ভার্সন, ভায়োলেন্স, সেক্স, এই যে র ইমোশনগুলো পাল্পের যে প্রথম দিকের ছিল, সেই জায়গাগুলোকেও কিন্তু সে চ্যানেলাইজ করে সব কিছুর মধ্যে দিয়ে। এই কারণেই দেখবেন যে পাল্প ফিকশনের আগেও কিন্তু অনেক কটা সিনেমা এই ধরনের স্ট্রাকচার ব্রেকিং কাজ করছে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি সব ফ্লপ করে যায়। কিন্তু পাল্প ফিকশন কিন্তু পাবলিকের কাছ থেকে খুব ভালো রিসেপশন পায়। তার কারণ হচ্ছে যে আপনি যদি একটা মানে নিম্ন স্তরের লোক হন, আপনার যদি ইন্টেলেকচুয়ালি অতটা ক্যাপাবিলিটি নাও থাকে, তবুও কিন্তু পাল্প ফিকশন একটা খুব এনজয়েবল সিনেমা, কারণ সেখানতে মানে ব্রুটালিটি আছে, অ্যাকশন আছে, সেখানেতে মিউজিক আছে, সেখানেতে মারপিট আছে, গ্যাংস্টারের মানে কথাবার্তা আছে, সেখানেতে প্রচুর কিছু ঘটছে। সিনেমা জুড়ে সারাক্ষণ একটা আপনি অ্যাড্রিনালিন রাশ পাবেন যে কিছু না কিছু ঘটছে, একটা থ্রিল চলছে, একটা নন লিনিয়ার স্ট্রাকচারে সিনেমাটা চলছে, এবং সেখান থেকে নন লিনিয়ার স্ট্রাকচারটা অনেকটা ফেমাস হলো ট্যারেন্টিনোর জন্য। কিন্তু এর পরের পিছনের স্তরেও যারা রিভিউয়ার বা যারা ক্রিটিক, তারাও কিন্তু বেশ এনজয় করতে লাগলো সিনেমাটাকে, কারণ সেই হোমাজেদের জন্য বা সেই কানেকশনের জন্য। এবং ট্যারেন্টিনোর প্রত্যেকটা সিনেমাতে কিন্তু একটা আন্ডারটোনে কোনো একটা মেসেজ থাকে, এবং পাল্প ফিকশনের মেসেজটা যদি আপনি জানতে চান এক কথায়, সেটা হচ্ছে যে পৃথিবীতে আপনি যে কোনো লোকই হন, আপনার জন্য কিন্তু কোনো না কোনো ভগবান আছে, যেটা শেষে গিয়ে জুলস প্রমাণ করে দেয় যে আপনি যে ধরনের ব্যক্তিই হন পৃথিবীতে, খারাপ ভালো হোয়াট এভার, আপনার জন্য কিন্তু একটা গড এক্সিস্ট করে। তো এটাই ছিল পাল্প মানে ফিকশনের মেন মোটিভ।
এবারে পাল্প ফিকশনের ট্রোপগুলোকে নানারকম সিনেমা যখন পরের দিকে ইউজ করে, কেউ হোমাজেস দিচ্ছে, কেউ পুরোনো মিউজিক নিজেদের ইউজ করছে, কেউ গ্রাফিক ভায়োলেন্স ইউজ করছে, তো সেগুলো কিন্তু এই পাল্প ফিকশন জনরাতে আস্তে আস্তে সরে যাচ্ছে, বা এক্সাজারেটেড ভায়োলেন্স ইউজ করছে, ক্রাইম ইউজ করছে ট্যারান্টিনো স্টাইলে, বা বলতে পারেন যে সেক্সকে ইউজ করছে ডিফারেন্টভাবে। তো এইগুলো কিন্তু সবই পাল্প ফিকশনের কিন্তু ইনফ্লুয়েন্স বলতে পারেন। এবার পাল্প ফিকশন সিনেমাটা কী কী জনরা নিয়ে তৈরি সেটা আমাকে জানতে হবে। তো প্রথমেই হচ্ছে এটা 3টে জনরার অ্যামালগামেশন। প্রথম হচ্ছে ক্রাইম থাকবেই, গ্যাংস্টার লাইফ বলুন বা ডিফারেন্ট টাইপ অফ ক্রাইম থাকবে, এবং সেখানে হিউমার থাকবে, ব্ল্যাক কমেডি থাকবে, আর সবাই হয়তো এটা নাও নিতে পারে কিন্তু, আর কাসওয়ার্ড তো প্রচুর থাকবে। সেকেন্ড হচ্ছে এক্সপ্লয়টেশন মানে হচ্ছে যে মনে করুন কোনো জিনিস খুব বেশি চলছে এবং সেই ট্রেন্ডি জিনিসকে নিয়ে লিটারেচার লেখা বা সিনেমা বানানো, এটাকে বলা হয় এক্সপ্লয়টেশন জনরা। মানে ভাবুন ভ্যাম্পায়ার নিয়ে সিনেমা খুব হিট হচ্ছে, তাহলে আমি যদি এখন এটা ভ্যাম্পায়ার নিয়ে সিনেমা বানাই, আমি এক্সপ্লয়টেশন জনরাটাকে মানে ট্যাপ ইন করছি। বা রিসেন্ট ভাবুন যে বাংলাতে কোন ধরনের জনরা খুব বেশি চলছে, সেটা বলতে পারি যে আমি ফ্যামিলি ড্রামা বয়স্কদের জন্য চলছে, উইন্ডোজ যেটা শুরু করেছে সেটা বেঙ্গল টকিজে করছে, দেব ওই ধরনের সিনেমা করছে, সবাই ওই ধরনেরই সিনেমা করছে, কারণ ওটাতে তাড়াতাড়ি ক্যাশ গ্র্যাব করা যাচ্ছে। তাহলে এটা কিন্তু এক্সপ্লয়টেশন জনরাই কিন্তু বাংলার মানে প্রত্যেকটা ডিরেক্টর ট্যাপ ইন করছে। এইবার এই এক্সপ্লয়টেশন জনরাটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে পাল্প ফিকশনে। আর আরেকটা জনরা আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্পেগেটি। ওয়েস্টার্ন সিনেমা মানে হচ্ছে আমেরিকান সিনেমাকে ওয়েস্টার্ন সিনেমা বলা হয়, এবং ওয়েস্টার্ন স্পেগেটি মানে হচ্ছে ওয়েস্টার্ন সিনেমা যখন ইটালিয়ানরা বানাতে লাগলো, তখন সেখানে তারা নিজস্ব টাচ দিল, নিজস্ব স্টাইলাইজড ভার্সন দিল। বা এ ফিস্টফুল ডলার্স মানে ক্লিন্ট ইস্টউডের সিনেমা, এই যে এই সিনেমাটাকে প্রথম মানে এই টেকনিকটাকে প্রথম এক্সপ্লোর করে, এবং তারপর হিরোকে একটু অন্যভাবে দেখানো, অ্যাকশনগুলোকে অন্যভাবে পোর্ট্রে করা, মিউজিক অন্যভাবে ইউজ করা ওয়েস্টার্ন সিনেমাতে। মানে ইটালিয়ানরা আমেরিকানদের শেখানো যে অন্যভাবেও কিন্তু ওয়েস্টার্ন সিনেমা বানানো যেতে পারে, এবং এই 3টে জনরাকে মাশ আপ করে পাল্প ফিকশন তৈরি হলো, এবং সেইখান থেকে নানাভাবে নানা জায়গাতে সিনেমা ইন্সপায়ার হয়েছে। এবং আমাদের মনিকা ও মাই ডার্লিংও দেখেছি যে ওই ধরনেরই কিন্তু একটা স্ট্রাকচারে ওই স্টাইলেরই সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে। এবার যদি বলি বাদামি হায়নার কবলেতে কী প্রভাব আছে এই পাল্প ফিকশন জনরার, পাল্প লিটারেচারের প্রভাবের কথা বলছি না, পাল্প ফিকশন জনরার কীভাবে প্রভাব আছে, তো সেটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এক্সপ্লয়টেশন যে জনরাটা বললাম, যে এক্সপ্লয়েট করার রিসেন্ট ট্রেন্ডের টপিকের ওপর সিনেমা বানানো। এইখানে রিসেন্ট ট্রেন্ড কিন্তু ফ্যামিলিতান্ত্রিক সিনেমা ছাড়া আরেকটা আছে বাংলাতে, যেটা খুব ইজি ক্যাশ গ্র্যাব, সেটা হচ্ছে ডিটেকটিভের গল্প বানানো। বাঙালির নস্টালজিয়া সুরসুরি দিলে খুব ভালো লাগে, এবং বাঙালি ডিটেকটিভের গল্প কবে থেকে দেখে যাচ্ছে কিন্তু এখনও তার আশ মিটছে না। ডিটেকটিভের গল্প মানেই কিন্তু সুপারহিট হবে, কিন্তু তার মধ্যেও কিছু স্পেসিফিক ডিটেকটিভের গল্প তারা বানিয়ে থাকে। এই সিনেমাটা কিন্তু এক্সপ্লয়টেশন জনরাকে ট্যাপ ইন করে আইরনিক্যালি সেটাকে প্রেজেন্ট করছে এমন একটা হিরোকে যার সাথে কিন্তু বাঙালির সেইভাবে কানেকশন নাই, কিন্তু জনরাটা সেই ডিটেকটিভ জনরায়। এবার বুঝতে পারছেন যে কীভাবে এটা পাল্পের প্রভাব পড়ছে। এবং এই সিনেমাতে আরেকটা জিনিসও আছে, মানে বাদামি হায়নার কবলেতে, সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো যে বাদামি হায়নার কবলেতে অ্যাকচুয়ালি দেওয়ালে ভট্টাচার্য কী বানানোর চেষ্টা করেছে। তো আপনাকে আমি বোঝালাম যে পাল্প সিনেমা বা পাল্প সিনেমার আর পাল্প লিটারেচারের মাল মেটেরিয়াল কী থাকে। পাল্প সিনেমার মধ্যে কিন্তু পাল্প লিটারেচারের যে সব কন্ডিশনিং চেপে যায় তা না। পাল্প সিনেমার ক্ষেত্রে কিন্তু ট্যারেন্টিনোর যে পাল্প সিনেমা যে ট্রোপগুলো ইউজ করে, হোমাজ দেওয়া, ইস্টোরিক দেওয়া, নানারকম জায়গা থেকে নানারকম থিম আনা, এবং আন্ডারটোনে একটা মেসেজ বলা, এবং সেখানেতে ক্রাইম থাকতে পারে, সেখানেতে ওয়েস্টার্ন স্পেগেটি স্টাইল থাকতে পারে, সেখানেতে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন থাকবে। এই ধরনের সব ট্রোপগুলো এবং তার সাথে ব্ল্যাক কমেডি, ডার্ক হিউমার মিক্স আপ হয়ে যেটা তৈরি হচ্ছে, এবং সেখানেতে গ্রাফিক ভায়োলেন্স হয়ে যে আমাদের ইমোশনগুলোকে এক্স্যাজারেটেড করে দেখানো হচ্ছে, এবং আমরা খুব অ্যাড্রিনালিন রাশ পাচ্ছি, আমাদের যে মজা লাগছে, এই সব কিছুকে নিয়ে কিন্তু পাল্প ফিকশন সিনেমার জনরাটা ট্যারেন্টিনো তৈরি করে গেছে। এবং সেখান থেকে কিন্তু ইন্সপায়ার হয় নানারকম সিনেমা। পাল্প জনরা যখন বলি, অ্যাকচুয়ালি ওটা লিটারেচারের পাল্প জনরার কথা বলি না, আমরা বলি ব্যাক টু ট্যারেন্টিনোর পাল্প ফিকশনের প্রভাবটা বাকি সিনেমায় কেমন আছে। আর লিটারারি প্রভাব তো আমি বলে দিলাম যে স্টিফেন কিং থেকে শুরু করে জে.কে. রাউলিং প্রত্যেকজনের মধ্যে একটা লিটারারি প্রভাব পাল্পের আছে। ডিরেক্টিভ তৈরি হতো না যদি না পাল্প লিটারেচার আসতো, পাল্প ম্যাগাজিন আসতো, বা ডাইম নভেল আসতো, কারণ ডাইম নভেলই প্রথম ফিকশন জনরা বা ডিটেকটিভ জনরা বা ফ্যান্টাসি জনরায় প্রথম কাজ করা শুরু করে। তো এই ছিল আমার টোটাল পাল্প ফিকশন, পাল্প কী জনরা, পাল্প সিনেমা কী, পাল্প লিটারেচার কি, ডাইম নভেল কি, এগুলো সবই আমেরিকান লিটারেচার থেকেই বা আমেরিকা থেকেই বেস করে সব জায়গাতে ছড়িয়ে পড়ে, এবং তার কথা আমি সব বললাম। আর পাল্প ফিকশন সিনেমাটা নিয়ে আমি অত কিছু বললাম না, যে তার মধ্যে নানারকম কী কী, মানে মেরিলিন মনরোকে কী করে হোমাজ দেওয়া হয়েছে, বা গোদারের বোনাপার্ট সিনেমার কী করে একটা ডান্স স্টেপকে সে ইউজ করেছে, বা মানে নিজের সিনেমার সাথে সে বাকি সিনেমাকে কী করে কানেক্ট করছে, সেই জায়গাগুলো আমি বলছি না। একটা কানেকশন আমি বলে দিচ্ছি, বাদামি হায়নার কবলেতেও আছে, আর যেটা আমাদের পাল্প ফিকশন আছে। স্যাটারডে নাইট ফিভারেতে একটা দেখবেন ডান্স মুভ করেছিল, সে খুব সুন্দর নাচছে,
সেই জায়গাটা আমরা পাল্প ফিকশনের সেই ডান্স কোরিওগ্রাফিটা দেখতে পাই। জন ট্রাভোল্টার ক্যারেক্টারটা কিন্তু এখানেও সেই সেম স্টাইলে নাচছে, কিন্তু আমরা ভেবেছিলাম তাহলে ওইখান থেকে ওটা তোলা হয়েছে। অ্যাকচুয়ালি না, এটা গোদারের সিনেমা থেকে ট্যারেন্টিনো ওই ডান্স সিকোয়েন্সটা তুলেছিল, কিন্তু বলতে পারেন এটা একটা মেটা রেফারেন্স দেওয়া হচ্ছে বা সেলফ রিফ্লেক্টিং একটা হোমাজ বা একটা রেফারেন্স যাচ্ছে, যেখানেতে এই ক্যারেক্টারেরই আগের একটা পারফরমেন্সকে তাকিয়ে আবার করানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে ডান্স থিমটা সেটা একটা অন্য সিনেমা থেকে নেওয়া। এবং এইটা কিন্তু বাদামি হায়নার কবলে কী করে হচ্ছে, বাদামি হায়নার কবলেতে একটা ডিটেকটিভের গল্প বলছে, যেই ডিটেকটিভ অন্য ডিটেকটিভদের পছন্দ করে না, কারণ তাকে সবাই বাঙালি সমাজে ঠাট্টা ওড়ায় এবং সেই ডিটেকটিভের ক্যারেক্টারটাকে তারা পছন্দ করে না। কিন্তু যে প্লে করছে সে হচ্ছে আবির চট্টোপাধ্যায়। আবির চট্টোপাধ্যায় কিন্তু যে ফেমাস ডিটেকটিভগুলো বাঙালি পছন্দ করে সবকটা প্লে করে ভালো রকম নাম কামিয়েছে, যেমন ফেলুদা, যেমন আমাদের ব্যোমকেশ, আবার সোনাদা, সব কটাতেই কিন্তু আবির চট্টোপাধ্যায় বেশ মানে নামডাক হয়েছে এ কটা করে। এবং সে এমন একটা ক্যারেক্টার করছে যেও গোয়েন্দা, কিন্তু সে ওইগুলোকে ঠাট্টা করছে, এবং যেগুলোকে ঠাট্টা করছে সে নিজে কিন্তু ওইগুলো প্লে করে বড় হয়েছে। তো এখানে বুঝতে পারছেন যে মেটা ফিকশনটা কী করে কাজ করছে, এবং এইখানেই পাল্প ফিকশনের সাথে কিন্তু অনেক সিমিলারিটিস আপনি যদি খুঁজতে থাকেন তো এই বাদামি হায়নার কবলেতে পাবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কোয়ারি থাকে, তো আমাদের কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এতক্ষণ দাঁড়িয়েছেন, এত বড় ভিডিও দেখেছেন, থ্যাংক ইউ। আপনারা আসল দর্শক সিনেমার, থ্যাংক ইউ।